হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। অনেকদিন পর লাইভে আসলাম জ্যোতিষের খুব ছোট টিপস নিয়ে। একটা ছোট্ট টিপস আমি দিচ্ছি, সেটা হচ্ছে এডুকেশনের ওপর। আমরা জানি আমাদের এডুকেশনের জন্য 4th হাউস এবং 5th হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে 9, 10, 11 অ্যান্ড 12-এর জন্য 4th হাউস। 4th হাউস শুধু সেকেন্ডারি এডুকেশনের জন্য নয়, রেগুলেটরি সিস্টেম যেটা, অর্থাৎ স্কুল কলেজে দৈনিক যাতায়াত করা যেটা, সেক্ষেত্রে আমাদের 4th হাউসে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এছাড়া হায়ার স্টাডির জন্য আমাদের 5th হাউসকে ধরা হয়। এছাড়া পরবর্তীকালের জন্য আমাদের 5th হাউস ছাড়াও নবম ভাবকে আমরা ধরি। এখন হায়ার স্টাডির জন্য আমরা পঞ্চম নবমকে নিয়ে যদি টোটাল বিচারটা করি, তাহলে সেটা আমাদের আরও পারফেকশনটা ভালো আসবে। তো আমরা দেখেছি 4th হাউস বা 5th হাউসের সঙ্গে যখনই কোনো পাপগ্রহের কানেকশান আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের শিক্ষার জায়গাটা কিছুটা অবস্ট্রাকশন দেয়। এখন আমাদের দেখতে হবে যে কখন কোন ক্ষেত্রে অবস্ট্রাকশনটা আসছে। বিশেষ করে শনি রাহু দুটো অত্যন্ত পাপগ্রহ, বায়ুপ্রবণ গ্রহ। তাহলে 4th হাউস এবং 5th হাউসের সঙ্গে যদি শনি রাহুর কোনো কানেকশান আসে, তাহলে সেক্ষেত্রে সমস্যাটা আসবে। এখন আমাদের দেখতে হবে যে সমস্যাটা ওভারকাম করতে পারবে কি পারবে না। তার জন্য আমাদের 4th অ্যান্ড 5th-এর যে অধিপতি, তার বলবত্তা আছে কি না, সেই গ্রহটা ভাবমধ্য হয়েছে কি না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, অনেকে ভাবমধ্যটাকে অমিট করে যায়। একটা গ্রহ ভাবের শুরু এবং ভাবের অন্ত মানে শেষ এখানে যখন থাকে, সেই গ্রহটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়। তো যদি গ্রহটা ভাবমধ্য বা ভাবমধ্যের কাছাকাছি থাকে, তাহলে সেটার মধ্যে বলবত্তা থাকে। এছাড়াও আমরা গ্রহের বলবত্তার জন্য আমরা বিভিন্নভাবে দেখি, ডিগ্রিটা দেখে নিই। যদি ডিগ্রি শুরুতে থাকে, সেখানে তার দুর্বলতা কিছুটা থেকে যায়। কিন্তু ডিগ্রি শুরুতে থেকেও যদি সে ভাবমধ্য থাকে, তাহলে কিন্তু তার মধ্যে বল থাকবে। এছাড়া আমরা কি করি, D1 চার্টে গ্রহটা ভালো দেখলেও D9-এ দেখে নিতে হবে। D9-এ যদি গ্রহটা যদি তার স্বক্ষেত্র, মিত্রক্ষেত্র, উচ্চক্ষেত্রে অবস্থান করে, তাহলে সেখানেও কিন্তু আমাদের সেই গ্রহটার মধ্যে অনেকটা বল পাওয়া যায়। আমাদের আগেই 1-5 নয় রেমেডি করে দেবো, স্টোন দিয়ে দেবো, পান্না দিয়ে দেবো, এরকম কিন্তু নয়। আমাদের চার্টের মধ্য থেকে বিচারটা করতে হবে গ্রহটার প্রতিকার দরকার আছে কি নেই, গ্রহটা কতটা দুর্বল হয়েছে, সে পাপপীড়িত হয়েছে কি না। কোনো শুভ গ্রহ যদি পাপগ্রহ দ্বারা পীড়িত হয়ে যায়, লগ্ন সাপেক্ষে সেই পাপগ্রহটা শুভ হলেও পীড়িত হবে। এখন যদি আমরা দেখে নিই, চন্দ্র শনির কানেকশানে এসেছে, তার চন্দ্র এবং বুধ বিদ্যাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গ্রহ। এছাড়া বৃহস্পতি রয়েছে। তাহলে এক্ষেত্রে আগেই আমাদেরকে চন্দ্র বা বুধের রেমেডি করে দিতে হবে, এটা কিন্তু নয়। দেখা যাবে চার্টের মধ্যেই কিন্তু সেই গ্রহটার বলবত্তা রয়েছে। তাহলে আগে আমাদের একজন জ্যোতিষীকে সেটা ভালো করে খুঁজে বার করতে হবে। যদি দেখি যে হ্যাঁ, বুধটা পীড়িত হয়েছে, বুধের উপর কোনো পাপগ্রহের অবস্থান বা দৃষ্টি রয়েছে, বা বুধ ডিগ্রি ওয়াইজ সেখানে কিছুটা দুর্বল রয়েছে, তাহলে সেক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা তার রেমেডিটা করব, যদি সেই বুধটা লগ্ন সাপেক্ষে শুভগ্রহ হয়ে থাকে। যদি বুধ লগ্ন সাপেক্ষে শুভগ্রহ না হয়, তাহলে কি আমরা দুম করে একটা পান্না পড়াতে পারি না? তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের 4th হাউস তথা চন্দ্রকে গুরুত্ব দিতে হবে। এবং প্রয়োজনে আমরা কিন্তু যদি বুধ লগ্ন অনুযায়ী অশুভ হয়ে যায়, তাহলে বৃহস্পতি শুভ হবে। তাহলে সেখানে চন্দ্র এবং বৃহস্পতির প্রতিকার করে কিন্তু সেই জায়গাটা আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবো। সবসময় অশুভ গ্রহের আমাদেরকে স্টোন দিয়ে প্রতিকার করতে হবে সেটা কিন্তু নয়। আমরা মন্ত্রপাঠ করতে পারি,
আমরা সেই গ্রহ রিলেটেড কোনো কিছু দান করতে পারি। তাহলে বিভিন্নভাবে কিন্তু আমাদের শাস্ত্রে কিন্তু প্রতিকারের বিষয়গুলো কিন্তু রয়েছে। তো এখানে প্রবাদদার রয়েছে, আমাদের একজন স্টুডেন্ট রয়েছে এখানে, অ্যাস্ট্রোসিয়া ভট্টাচার্য। তাহলে আগে আমাদেরকে এডুকেশন সেক্টরটা দেখতে গেলে পরে 4th হাউসের একাদশকে, 4th হাউসের একাদশ হচ্ছে দ্বিতীয়, একাদশ মানে প্রাপ্তি বা সফলতা। তাহলে লগ্নের যেমন আমরা একাদশটা দেখি, আবার ঠিক আমরা যে ভাবটার বিচার করছি সেই ভাবের একাদশটাও কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে ধরুন আমরা 4th হাউসে বিচার করছি, একটা ছাত্র বা ছাত্রী যদি আসে আমাদের কাছে, তাহলে সে ক্লাস 8, 9, 10-এ যাই পড়ুক, 11, 12, তাহলে আমরা 4th হাউসটাকে আগে গুরুত্ব দিই, এর সঙ্গে চন্দ্রকে গুরুত্ব দিই, এর সঙ্গে আমরা বুধকে গুরুত্ব দিই। পাশাপাশি আমরা কি দেখি, বুধাদিত্য যোগ আছে কিনা, জীব যোগ আছে কিনা। যদি এই যোগগুলো থাকে তাহলে কি হয়, বিদ্যাক্ষেত্রে কিছুটা সাপোর্ট দেবে। এখন বুধাদিত্য যোগের বিষয়ে আসতে গেলে পরে এর আগেও আমি বলেছিলাম, রবি বুধ একসঙ্গে থাকলেই বুধাদিত্য যোগ হবে এটা কিন্তু নয়। প্রথমত দেখতে হবে রবি এবং বুধ সেখানে কোন পজিশনে দাঁড়িয়ে আছে, কোন রাশিতে রয়েছে। তো আমরা জানি এক্ষেত্রে অগ্নিরাশিগুলো এবং বুধের দুটো রাশি মিথুন এবং কন্যা, এক্ষেত্রে বুধাদিত্য যোগটা খুব ভালো হয়। তা যদি বাকি রাশিগুলোতে হয় তাহলে সেখানে কি একদমই বুধাদিত্য যোগের ফল পাবো না? না, সেটা কিন্তু নয়। সেখানে হলেও কিন্তু বুধাদিত্য যোগের ফলটা আমরা কিছুটা পাবো। এখন দেখতে হবে রবির থেকে বুধ যে এনার্জি বা শক্তিটা পাবে, তাহলে রবি কতটা শুভ আছে বা না আছে। এখন রবি যদি নিজেই দুর্বল হয়ে যায়, শত্রুগৃহে থাকে বা শত্রুগুলো দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে সে বুধকে ততটা সাপোর্ট দিতে পারছে না। এক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে যে রবি 7.5 ডিগ্রির মধ্যে বুধ আছে কিনা, অর্থাৎ বুধ যদি কম্বাস্ট হয় তাহলে সেটা বুধের পক্ষে আরও বেশি শুভ হবে। এখানে একটা তথ্য দিয়ে দিই, বুধ রবির খুব কাছে থাকে, মহাকাশে এটা আমরা জানি। এখন বুধের পরে শুক্র রয়েছে, দুটো গ্রহের বিশেষত্ব কোথায়? শুক্র যদি রবির ক্লোজে যায়, কম্বাস্ট হয়, দগ্ধ হয়, এক্ষেত্রে শুক্রটা কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে গেল। কারণ শুক্র, ভেনাস কোনোভাবেই গরমটা সহ্য করতে পারে না। অর্থাৎ রবির কাছে থাকলে পরেও রবি থেকে যে তাপটা ভেনাস পায়, শুক্র পায়, সেটাকে সে অ্যাবজর্ব করতে পারে, কিন্তু সে কোনোভাবে সেটাকে কিন্তু তার বাইরে বার করতে পারে না, এটা জানতে হবে। তো তার ফলে এখানে কিন্তু শুক্রকে অগ্নিরাশিতে বা সে যদি কম্বাস্ট হয় সেখানে কিন্তু শুক্র দুর্বল হয়। কিন্তু পাশাপাশি বুধ যদি হয়, সে যেরকম তার সূর্যের তাপটাকে অ্যাবজর্ব করতে পারে, আবার সে কিন্তু আবার খুব তাড়াতাড়ি ছাড়তেও পারে। তো তার ফলে দেখবেন যে বুধের জাতক জাতিকা যারা রয়েছে, যাদের ঠান্ডা লাগার ধাঁচ আছে, এরা কিন্তু সূর্যের তাপ লাগালে পরে অনেকটাই ভালো পায়, মানে ভালো থাকে, তো শারীরিকভাবে অনেকটা সুস্থও থাকে। তো এই জায়গা থেকে আগে আমাদেরকে জানতে হবে বুধ কতটা শুভ আছে বা না আছে। তাহলে শুভটা কী করে হচ্ছে, বুধ যদি অগ্নিরাশিতে থাকে সেটা কিন্তু বুধের পক্ষে শুভদায়ক হবে। রবি যদি ক্লোজে থাকে, কম্বাস্ট হয়, বিশেষ করে রবি যদি 7.5 ডিগ্রির মধ্যে থাকে ভালো হবে, যদি 3 ডিগ্রি 4 ডিগ্রির মধ্যে থাকে সেটাও ভালো হবে, অতি ভালো হবে। এখন আমাদেরকে দেখতে হবে বুধ কোনোভাবে পাপগ্রহ দ্বারা পীড়িত হচ্ছে কিনা বা পাপগ্রহের কোনো নক্ষত্র পেয়েছে কিনা, তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে। তাহলে লগ্ন অনুযায়ী যদি বুধ শুভকারী গ্রহ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটা অবশ্যই প্রতিকার করতে পারি বুধে। কিন্তু লগ্ন অনুযায়ী যদি বুধটা অশুভ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বুধের মন্ত্রপাঠ দিতে পারি। বুধের জন্য আমরা যে সাইড বাই সাইড যে প্রতিকারগুলো আছে সেগুলো করতে পারি। তাহলে আগে দেখতে হবে লগ্নটা কি আছে। লগ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য দেখবেন আমাদেরকে কিন্তু চার্টে বা যারা কুষ্টি বিচার করাচ্ছেন সেখানে কিন্তু পরিষ্কার করে লেখা থাকে যে শুভাশুভ গ্রহ, অর্থাৎ লগ্ন অনুযায়ী শুভ গ্রহ, অতি শুভ গ্রহ, নিরপেক্ষ গ্রহ, শত্রু গ্রহ বা অতি অশুভ গ্রহ, মারক গ্রহ। তাহলে আমরা যেটা দেখেছি যে চতুর্থ এবং পঞ্চম ভাবের ওপর থেকে আমাদের বিদ্যা বিচারটা হচ্ছে, চতুর্থের একাদশ হচ্ছে দ্বিতীয় ভাব, তাহলে দ্বিতীয় ভাবটাকেও আমাদের গুরুত্ব দিতে হবে। এছাড়া দ্বিতীয় ভাবটা কি আমাদের সম্পদের ঘর, অর্থাৎ সঞ্চিত ধন। তাহলে বিদ্যা, জ্ঞান এগুলো সঞ্চিত ধনের মধ্যে পড়ে।
সবসময় আমরা অর্থ দিয়ে সম্পদ খুঁজবো এটা কিন্তু নয়। অর্থের থেকেও কিন্তু সঞ্চিত ধন কিন্তু আমাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এগুলো। জ্যোতিষটা একটা দর্শনের জায়গা, এখানে শুধু বই পড়ে জ্যোতিষ সেটা কিন্তু হয় না, এই জন্য গুরু লাগে। তাহলে গুরু আমাদের পথ দেখান, বই আমাদের জ্ঞান। তাহলে বই এবং গুরু দুটোর সামঞ্জস্যেই কিন্তু যে কোনো ছাত্রছাত্রী খুব দ্রুত এগিয়ে যেতে পারে। তাহলে আমরা যেটা বলছিলাম যে এডুকেশনের জায়গায় আমরা লগ্নকে কেন্দ্র করে চতুর্থ পঞ্চম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমরা দ্বিতীয় ভাবটাকে নেব এবং একাদশ ভাবটাকে নেব। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, লগ্নের অপোজিট হচ্ছে সপ্তম ভাব। তাহলে সপ্তমকে আমাদের বিরোধী পক্ষ। তাহলে একটা ছাত্র যখন পরীক্ষায় বসছে, তার কোশ্চেন পেপারটা হচ্ছে তার কাছে শত্রু সম, অর্থাৎ সেই কিন্তু সপ্তম ভাব। তাহলে সে কোশ্চেনগুলোকে সে সলভ করবে, অর্থাৎ তার উত্তরপত্রে সেগুলোকে সে সলিউশন জায়গাটা নিয়ে আসবে। তাহলে যদি সপ্তম ভাবটা লগ্ন অনুযায়ী যদি সবল হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন সলভ করা কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে। অর্থাৎ আমার বিপরীতে যিনি রয়েছেন তিনি কিন্তু আমার থেকে শক্তিশালী। তাহলে এক্ষেত্রে লগ্নকে দেখতে হবে, লগ্নের কারক গ্রহ আমরা জানি রবি, অর্থাৎ লগ্নের প্রতিনিধি, সেই রবি লগ্নকে কতটা সাপোর্ট দিচ্ছে। লগ্নের জন্য আমাদের চতুর্থ এবং দশম ভাব সেটা সাপোর্ট হবে। অর্থাৎ আমরা কি জানি, কেন্দ্রস্থানগুলো আমাদের লগ্নকে সাপোর্ট দেয়। কেন্দ্রস্থানগুলো কি কি আমাদের সক্ষমতা। তাহলে কেন্দ্র যদি গ্রহ থাকে কেন্দ্রস্থানে, তাহলে সেই গ্রহগুলো কিন্তু 100 না 200% লগ্নকে সাপোর্ট দেবে। এক্ষেত্রে শুধু 1, 4, 7, 10-এর মধ্যে 7 কখনো কখনো আমাদের বিরোধিতায় চলে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা যখন কোশ্চেন পেপারের কথা বলছি, তাহলে কোশ্চেন পেপার, উত্তর পেপার, তাহলে কোশ্চেন পেপারটা আমাদের সপ্তম আসছে, অর্থাৎ বিরোধী পক্ষ। তাহলে যদি সপ্তম ভাব যদি শক্তিশালী হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরপত্র কিন্তু কমপ্লিট করা একটু কষ্টকর হয়ে যাবে। এবার যদি লগ্নকে যদি আমরা দেখেছি চতুর্থ, দশম, পঞ্চম, নবম এরা সাপোর্ট করে, তাহলে সেখান থেকে কিন্তু আরামসে উতরে বেরিয়ে যাবে। তাহলে এডুকেশন সেক্টরটা কিন্তু অনেকটাই জটিল বিষয়। এছাড়া আমরা দেখেছি যে একটু হায়ার স্টাডিতে গেলে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে বা গ্র্যাজুয়েশনে গেলে এইচএসের পরে অনার্স নিয়ে কেউ পড়াশোনা করে, কখনো কখনো অনার্স কাটা যায়। তাহলে অনার্সটা কখন কাটা যাবে সেটাও আমরা কিন্তু ওই জন্মছকের মধ্যে পেয়ে যাই। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এখানে কিন্তু অনেক সিক্রেট জিনিস লুকিয়ে রয়েছে। তো এগুলো কিন্তু গুরু ধরে যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের কাছে এগুলো কিন্তু অনেকটাই সলভ হয়ে যাবে। এছাড়া একটা ব্যক্তি সায়েন্স, আর্টস, কমার্স কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে না করবে সেসব গুচ্ছ তথ্য কিন্তু ওই চার্টের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে। এক্ষেত্রে কিন্তু আমাদের অগ্নিরাশি, পৃথ্বীরাশি, জলজ রাশি এবং সেই গ্রহগুলো কিন্তু আমাদেরকে কিন্তু অনেকটাই কিন্তু পথ দেখিয়ে দেয়, আমাদেরকে কিন্তু ইন্ডিকেশন করে দেয় যে সেই ব্যক্তিটা কোন বিষয় নিয়ে পড়াশুনো করবে বা কোন লাইনে গেলে তার শুভ হবে। আবার আমরা দেখেছি পঞ্চমভাবে যদি পাপগ্রহ থাকে বা পঞ্চম পতি যদি পাপগ্রহের সাথে কানেক্ট করে, সেক্ষেত্রে তার সাবজেক্ট চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ সে একটা বিষয় নিয়ে পড়ছিল, তার কিন্তু মনে হলো যে না সেটা নিয়ে সে আগামী দিনে এগোতে পারবে না, তখন সেই বিষয়টা ছেড়ে সে অন্য কোনো বিষয়ের দিকে সে ঝুঁকে পড়লো। এক্ষেত্রে কিন্তু বারবার বলছি পঞ্চম ভাবটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের বিচার করতে হবে। তো যাই হোক, অনেকেই রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো একটু ছোট করে টিপস দিয়ে দিলাম এডুকেশনের উপর, যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন। অনেকটাই বাজে 11টা বেজে গেছে। আজ এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।